তত্ত্বে তোলা হবে আজ। ছয় বছর পর আবারও ডাকসু নির্বাচনের আবহ, থাকছে না প্রার্থীদের বয়সসীমা, জানালেন প্রক্টর। ভরা মৌসুমে চড়া চালের দাম, মিল মালিক কর্পোরেট সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেছে রাশিয়া। নিন্দা জানিয়েছে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া সহ মুসলিম প্রধান দেশগুলো। আর চীন, ভেনেজুয়েলা, কিউবা, চিলি, কলম্বিয়া সহ অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিবের আশঙ্কা, এই হামলা অস্থিতিশীলতাকে আরও উস্কে দেবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নেক্কারজনক হামলার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। কেউ কেউ এ হামলার প্রতিবাদ জানিয়েছেন, কেউ আবার দুষছেন ইরানকেই। কিছু রাষ্ট্র আবার এ সংঘাত উদ্বেগের বিষয় বলে পাশ কাটাতে চাইছেন। তবে রাশিয়া বলছে এ হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। রোববার বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা দায়িত্ব জ্ঞানহীন, দেশটি চায় কূটনৈতিক সমাধান। হামলার পরপরই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় উদ্বিগ্ন তিনি। আশঙ্কা জানান মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েই কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উর্সুলা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হয়নি, তাদের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। ইরানে মার্কিন হামলায় ব্রিটেনকে আগে জানানো হলেও জড়িত না থাকার দাবি করছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এ হামলার খবর উদ্বেগজনক। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ বিষয় নিয়ে তারা আলোচনা করবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকির। উদ্বেগ জানিয়েছে জাপানও। নিন্দা জানিয়েছে ওমান, যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে অভিহিত করেছেন। এছাড়াও নিন্দা জানিয়েছে কাতার, ইরাক, পাকিস্তান। সৌদি আরব এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, ইসলামী প্রজাতন্ত্রে চলমান হামলা পর্যবেক্ষণ করছে তারা। সংঘাত এড়াতে প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা উচিত বলে মনে করে রিয়াদ। এছাড়াও ল্যাটিন আমেরিকার দেশ চিলি, ভেনেজুয়েলা, কলম্বিয়া ইরানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইপসিতা জামান, চ্যানেল 24। 11তম দিনে গড়ালো চলমান ইরান ইসরায়েল সংঘাত। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার সকাল থেকে ফের ইসরায়েলে হামলা শুরু করেছে তেহরান। আইডিএফ জানায়, মধ্য ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, তবে সেটি আঘাত হানার আগেই অকার্যকর করা হয়েছে বলেও জানায় বাহিনীটি। এর আগে রোববার দেশটির 10টি স্থানে হামলা চালায় তেহরান, যাতে হাইফা, তেল আবিব সহ কয়েকটি অঞ্চলে আহত হয়েছেন প্রায় 90 জন। থেমে নেই জায়নবাদীরাও। মধ্য ইরানের কয়েকটি স্থানে চলছে জোরালো হামলা, যাতে ইস্পাহানে একটি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 3 জনের। তেহরানে আইডিএফের 2টি হারমিস ড্রোন ভূপাতিত করেছে বিপ্লবী গার্ড। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি অভিযোগে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয় রাশিয়া, চীন এবং পাকিস্তান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মার্কিন হামলার পর আরও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এই বৈঠক। যুক্তরাষ্ট্রের নিন্দনীয় হামলায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ ইরানিরা। আতঙ্ক আর অনিশ্চয়তায় রাত পার করার পর প্রতিশোধের আগুনে জ্বলছেন কেউ কেউ। আর খোদ যুক্তরাষ্ট্রের মানুষও নিয়েছেন যুদ্ধবিরোধী অবস্থান। তারা বলছেন, বোমা মেরে শান্তি আসতে পারে না কখনোই। Massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime. শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। তবে শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, সংঘাত উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি আর আপাত স্থিতিশীলতাকে খাদের কিনারায় দাঁড় করিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
আতঙ্ক আর চরম অনিশ্চয়তার একটি রাত পার করছেন তেহরানবাসী। চরম ক্ষুব্ধ, একই সাথে হতাশাও ছিল তাদের কণ্ঠে। অবশ্য মার্কিন এই আগ্রাসনের সমুচিত জবাবের দাবি তাদের কণ্ঠে। মধ্যপ্রাচ্যে বড় স্বার্থ হাসিলের উদ্দেশ্য রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরানের মানুষ তা হতে দেবে না। এখনই সময় তাদের জবাব দেয়া। দুপক্ষের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় কোনো বাস্তবতা নেই। নিজেদের স্বার্থ প্রতিষ্ঠায় এই অঞ্চলটিকে ঝুঁকিতে ফেলায় মার্কিন আগ্রাসনের মূল উদ্দেশ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা করেছেন বহু মার্কিন নাগরিকও। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও। যুদ্ধের মাধ্যমে ইরান ইসরায়েল দুদেশেই শাসন ক্ষমতা নড়বড়ে হয়ে গেছে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বড় পদক্ষেপ নিয়েছে। এটা তাদের লড়াই। যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে যুদ্ধ থেকে দূরে থাকা উচিত। I just think it's two unpredictable regimes fighting in the Middle East. Are they going to care for us? Are they going to কোনো মৃত্যু ও যুদ্ধ চাই না, তবে কেউ যদি আমেরিকার দিকে চোখ রাঙানি দেয়, পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ দোষের নয়। বৃহস্পতিবার কূটনীতির জন্য ইরানকে 2 সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তা আচমকা কমে এলো 2 দিনে। শনিবারেই তেহরানের বিরুদ্ধে নেওয়া হয় সামরিক পদক্ষেপ। বলা হচ্ছে ইরানিদের বিরুদ্ধে এটা ছিল ট্রাম্পের মিথ্যা নিরাপত্তা প্রতিশ্রুতি। মিলা খন্দকার, চ্যানেল 24। ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছবে। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এই কথা জানিয়েছেন। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নির্বাচন নিয়ে বিএনপির করা অনিয়ম জালিয়াতির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আজ তোলা হবে আদালতে। 2018 সালে জাতীয় নির্বাচনে রাতে ভোটের জন্য সমালোচিত কে এম নুরুল হুদা। আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন, তাদের মধ্যে তিনি একজন। ভোটের আগের রাতে ভোট দেয়া হয়েছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য? এটা সম্পূর্ণ অসত্য কথা। রাতের ভোট খ্যাত 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে। 12তম প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 2017 থেকে 2022 এই মেয়াদের সব নির্বাচনে কলঙ্কের ছাপ পড়েছে সাবেক এই আমলার হাত ধরে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরের নিজ বাসায় নুরুল হুদাকে ঘেরাও করে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাকে। পুলিশ জানায়, রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে। নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। এর আগে 3টে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এই শেখ হাসিনার নির্দেশে এই ভোট তারা সম্পন্ন করে। 13 সাল, 14 সাল এবং 24 সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যেটা করেছিলেন সেটা ড্যামি ভোট। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আমলে বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদকও। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। গেল রাতে অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোববার সাবেক সিইসি নুরুল হুদাকে একটি মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে।
এ সময় মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উঠে গেছে বয়সের বাধা ধরা নিয়ম। পড়াশোনায় কিছুটা বিরতি থাকলেও এখনও এমফিল পর্যন্ত যে কোনো পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী অংশ নিতে পারবেন নির্বাচনে। হলে ভোট নেওয়ার চিরাচরিত রীতিতেও আনা হয়েছে বদল। নির্বাচনী কর্মকর্তা চাইলে কেন্দ্র থাকতে পারে হলের বাইরেও। বাড়ানো হয়েছে সম্পাদকীয় পদ। জাহাঙ্গীর আলমের ছবিতে শামীমা সুলতানের রিপোর্ট। ৬ বছর পর আবার নির্বাচনের আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অকার্যকর ছাত্র সংসদ চালু করতে এরই মধ্যে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। বেড়েছে কলেবর। আগে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ৬ জন দায়িত্বে থাকলেও এবার থাকছেন ১০ জন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সবশেষ বৈঠকে চূড়ান্ত করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের সংশোধনীও। উঠে গেছে ৩০ বছর পর্যন্ত থাকা বয়সের সীমারেখা। আইনে বলা আছে আপনি কতদিন ব্রেক দিতে পারেন। আপনি 4 ইয়ারের জন্য 2 বছর, 2 ইয়ারের জন্য 1 বছর। কাজে আমরা রেগুলারের ডেফিনেশনটা আমাদের আছে, সেটা যদি হয় সেক্ষেত্রে তার বয়স যাই হোক এটা আমরা আর আমলে নিব না। কারণ আমি যখন একজনকে রেগুলার স্টুডেন্ট বলছি তাকে আবার বয়স দিয়ে কন্ডিশন করে দেয়া, এটা ছাত্রদের এই দাবিটা আমাদের কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে। বদলাবার সুযোগ রাখা হয়েছে ভোট কেন্দ্রের কলেবর। নির্বাচনী কর্মকর্তা চাইলে কেন্দ্র হলের বাইরেও রাখতে পারবেন। প্রশ্ন এখন কবে হতে পারে ডাকসু নির্বাচন। আপনি যেদিন তফসিল ঘোষণা করবেন সেখান থেকে ভোটের দিন আসতে 35 থেকে 40 দিন সময় লাগে। তো সেই হিসেবেই আমি বলেছিলাম যদি 20 তারিখে তারা শুরু করেন তাহলে এই মাসের 10 দিন, আগামী মাসের 30 দিন, সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যে হতে পারে। আমি সেই কথাটাই বলেছিলাম। বাট ইট ডিপেন্ডস ওনারা কতদিন শুরু করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো প্রশাসনিক কাজ আছে। নির্বাচন যখনই হোক না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার প্রত্যয় প্রশাসনের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। পর ফিরে এলাম, আপনারা দেখছেন চ্যানেল 24। রাজধানীর রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় 2 ঘন্টা বিদ্যুৎহীন ছিল নগরীর বেশ কিছু এলাকা। বিদ্যুৎহীন থাকে গুলশান, বনানী, কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ সহ রাজধানীর 8টি এলাকা। রাত 10:45টার দিকে গ্রিডের সমস্যা দেখা দেয়। রাত 12টার পর থেকে ধীরে ধীরে সেই সমস্যা স্বাভাবিক হতে শুরু করে। বোরোর এখন ভরা মৌসুম। কৃষকের গোলায় উঠেছে সোনালী ফসল। এবার ফলন হয়েছে রেকর্ড পরিমাণ, আর স্বাভাবিকভাবেই দাম কমে আসার কথা চালের। কিন্তু বাস্তবতা হচ্ছে কমা তো দূরের কথা, বরং বস্তা প্রতি 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে চলেছে প্রায় সব ধরনের চালের দাম, যাতে অবাক চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা। তারা দুষছেন মিল মালিক, কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বছর শুরুতে কয়েক মাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চট্টগ্রামে কোরবানি ঈদের পর থেকে আবার ঊর্ধ্বমুখী চালের বাজার। চালের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চালে বস্তা প্রতি 100 থেকে 300 টাকা বেড়েছে। কেজি প্রতি 6 টাকা বেড়ে জিরাশাইল বিক্রি হচ্ছে 74 টাকা, 5 টাকা বেড়ে সন্না সিদ্ধ 54 টাকা, মিনিকেট সিদ্ধ 58 টাকা, মিনিকেট আতপ 64 টাকা। বেড়েছে গরিবের মোটা চাউলের দামও। দানার দাম, চালের দাম সবকিছু নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করে কোরবানের পরপরই, ছুটিটার পরপরই প্রত্যেকটা চালের দাম বস্তা পরে 200-300 টাকা বেড়ে গেছে। বের হওয়ার সাথে যেটা মনে করেন 2200 টাকা চাউল ছিল, ওই চাউলটা এখন 2700-2800 টাকা আপনার বিক্রি করতেছে। তাহলে এটা একটা এফেক্ট না? এখন সারা বছর কি করবে এখনো যদি এতটা বাড়ি যায়? মিলাররা বলতেছে কৃষকের কাছে ধান, কৃষক ধান বিক্রি করতেছে না, ধানের দাম বাড়ায় ফেলাইছে। আসলে কৃষকের কাছে ধান নাই, ধান হচ্ছে মধ্যস্বত্বভোগীর কাছে ধান। দেশে ধানের সবচেয়ে বেশি ফলন হয় বোরো মৌসুমে। এবার বড় কোনো দুর্যোগ না হওয়ায় ধানের ফলনও রেকর্ড ছাড়িয়েছে। ফলে ভরা এই মৌসুমে দাম কমার কথা চালের।
কিন্তু বাস্তবতা ভিন্ন। যদিও পরিবহন খরচ আর মিল মালিকদের কারসাজিকে দুষছেন পাইকাররা। একটা গাড়ি ভাড়ায় পার বস্তা পড়তেছে এখন প্রায় 135 টাকা। যে ভাড়াটা আপনার ধরেন 90 টাকা 100 টাকা আসতো, পাইকারি দোকান যখন 10 টাকা 20 টাকা লাভের উপর ছেড়ে দেয় আমরা, কিন্তু আমাদেরকে মিল থেকে যেভাবে রেট দেয় ওইভাবে সেল করতে হয়। কর্পোরেট গ্রুপ বা বিভিন্ন আছে, তো ওই জন্য তারা বোধহয় ধান চাল প্রচুর পরিমাণে স্টক করে ফেলতেছে, যার জন্য মার্কেটে ক্রাইসিসটা দেখা দিচ্ছে। পাইকারি বাজারের রেশ পড়েছে খুচরা বাজারেও। নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক ক্ষতি হয়ে যে ধান চাল নষ্ট হয়ে গেছে, চালের দাম বাড়ছে, ওইটার তো না, চাল তো অ্যাভেলেবেল। কাস্টমারেও প্রশ্ন করে এই এখন তো মৌসুম, নতুন চাল আসছে, তাহলে চালের দাম করে হয়তো বেশি। মৌসুমে ধান উঠতেছে এখন সব জায়গায়, তো এখন যদি চালের দাম বাড়তে থাকে তো পরবর্তী কিভাবে মানুষ চলবে? আমাদের তো মানে আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের ব্যয় অনেক বেড়ে যেতেছে, দিন দিন যত যেতে তত ব্যয় বাড়তেছে। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা প্রায় 1,500 টন। চাহিদার 80% চাল আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। হবিগঞ্জ 250 শয্যা হাসপাতালে নেই করোনা শনাক্তের কিট এবং সরঞ্জাম। পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন থাকলেও বাস্তবায়ন হয়নি এখনো। এদিকে নড়াইল হাসপাতালে নেই অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ, যার ফলে দেশে করোনা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন এই দুই জেলার মানুষ। হবিগঞ্জ 250 শয্যা সদর হাসপাতাল, এখানে নেই করোনার চিকিৎসা। হাসপাতালের করোনা ওয়ার্ড সাধারণ রোগীদের দখলে, তার উপর নেই করোনা শনাক্তের কিট ও সরঞ্জাম। হাসপাতালের পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন থাকলেও বাস্তবায়ন হয়নি, ফলে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা যাচ্ছেন সিলেট কিংবা ঢাকায়। যে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ হসপিটাল আছে, একটা 250 বেডের হাসপাতাল আছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে করোনা টেস্ট করার সামান্যতম কিট পর্যন্ত নাই। হবিগঞ্জে একটি পিসিআর ল্যাব স্থাপন করার কথা এবং সেটি উদ্যোগ গ্রহণ করার হয়েছিল, কিন্তু করোনা যখন থেমে যায় তারপর থেকেই সেটি আর কোন ধরনের আমরা কোনো কার্যক্রম দেখিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অক্সিজেন ছাড়া সব ধরনের সরঞ্জামের ঘাটতি রয়েছে। আসলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটা দ্রুত সমস্যার সময় ডায়াগনোসিস করার একটা কিট, সেটা যদি পাই তাহলে হয়তো আমরা বলতে পারবো যে আমাদের কমিউনিটিতে হবিগঞ্জে বর্তমানে কোভিডের প্রকোপ কতটুকু। আমরা এখনো এই মুহূর্তে মানে ওরকমভাবে কোভিড টেস্ট করতে পারছি না। এদিকে নড়াইল সদর হাসপাতালে সরবরাহ পয়েন্ট থাকলেও নেই অক্সিজেন। জরুরি ভিত্তিতে ব্যবহার করা হয় সিলিন্ডার অক্সিজেন, তাও অপ্রতুল। করোনার প্রকোপ আরও বেড়ে গেলে অক্সিজেন সংকটের দুশ্চিন্তায় নার্স চিকিৎসকরা। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকলে আমাদের জন্য সুবিধা হয় কি, যে যখন তখন আমরা রোগীদেরকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারি। সিলিন্ডার অক্সিজেন সাপ্লাই দিতে আমাদের খুব মানে হ্যাজার্ড হয়, মিটার নষ্ট হয়ে যায়, পড়ে যায়, আর সেন্ট্রাল অক্সিজেন থাকলে আমাদের কাজ করতে ইজি হয়। অথচ 2021 সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় 4 কোটি টাকা ব্যয়ে 500 লিটার হাই ফ্লো অক্সিজেন সরবরাহ চালু হয় এই হাসপাতালে। কয়েকদিন না যেতেই বন্ধ হয়ে যায় এর সঞ্চালন। ওই অক্সিজেন ট্যাঙ্কির থেকে লিকুইড অক্সিজেন সাপ্লাই যেটা ছিল, সেই ট্যাঙ্কিটার ত্রুটি থাকার জন্য সেখানে অক্সিজেন দেওয়া যাচ্ছে না। ওটাতে অক্সিজেন রাখলে সে অক্সিজেন ব্যবহার না হলেও শেষ হয়ে যায়। মাফতুহা মিলি, চ্যানেল 24। সময় হলো আরও একটা বিরতি নেওয়ার, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকবে।